ওকে, আমি বুঝতে পারলাম আপনার এই চেষ্টা পুরোপুরি বুঝতে পেরেছেন। তাহলে রাজা রামমোহন রায় সম্পর্কে আমি টুকটাক যা পড়বেন সেটা একটু বলে দিই। রাজা রামমোহন রায় সবচেয়ে বড় একটা ধর্ম তিনি প্রতিষ্ঠা করেছেন, সেই ধর্মের নাম কি? ব্রাহ্ম ধর্ম। অনেক সময় একবার ভাইবার প্রশ্ন করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধর্মের লোক ছিলেন, তাহলে অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সনাতন নয়। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু বা সনাতন ধর্ম বলা যাবে না, রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্ম। রাজা রামমোহন রায় কোন ধর্ম? ব্রাহ্ম ধর্ম। রবীন্দ্রনাথের পিতা ব্রাহ্ম ধর্ম, রবীন্দ্রনাথের দাদা ব্রাহ্ম ধর্ম। এমনকি ভাই গিরিশচন্দ্র সেন যিনি কোরআন শরীফ অনুবাদ করেছেন তিনিও কি ধর্ম? ব্রাহ্ম ধর্ম। গিরিশচন্দ্র সেনের বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে নরসিংদী। এই প্রশ্নগুলো আসে আর কি। আচ্ছা, রাজা রামমোহন রায়ের জন্ম 1772 বা 1774, এটা পড়ার দরকার নাই, যেখানে বলেন সেখানে আমি স্টাডি দিব, আমার পড়ার দরকার নাই। 1815 সালে তিনি বই লেখালেখি শুরু করলেন। তার যে একটা বিখ্যাত গ্রন্থ সেটা হচ্ছে বেদান্ত গ্রন্থ, তার একটা বিখ্যাত গ্রন্থ বেদান্ত সার। আচ্ছা, এই দুইটা গ্রন্থের মূল বিষয়বস্তু বলে দেই। দেখেন, বেদান্ত শব্দটা এসেছে বেদ থেকে। তাহলে বেদান্ত গ্রন্থ মানে বেদের হিসাব নিকাশ, বেদান্ত সার মানে হচ্ছে বেদের সামারি। আসলে বেদ কি? বেদ হচ্ছে হিন্দু একটি ধর্মীয় গ্রন্থ, বেদ এবং উপনিষদ। এবার রাজা রামমোহন রায়ের সময় মূল সমস্যাটা কি ছিল? সতীদাহ। কারণ সতীদাহ যে বৈধ না অবৈধ এটা তো আর আপনি মুখে বলে চলেন না, রেফারেন্স চাই। সেই রেফারেন্স তিনি দিয়েছেন বেদ থেকে। অর্থাৎ সতীদাহের বিপক্ষে লেখা বেদের রেফারেন্স দিয়ে লেখা বইয়ের নামে বেদান্ত গ্রন্থ, বেদান্ত সামারি। তিনি বুঝাইতে চাইছেন বেদান্ত গ্রন্থে সতীদাহের কথা নাই। তিনি বুঝাইতে চাইছেন বেদান্ত সারের মধ্যে, বেদান্ত সার বই লিখে তিনি বুঝাইতে চাইছেন সতীদাহ কথা হিন্দু ধর্মের কোথাও নাই। তাহলে আপনাকে পড়তে হবে এই দুইটা, বেদান্ত গ্রন্থ এবং কি বেদান্ত সার। এই সময়ে তিনি আবার আত্মীয় সভা করছেন। দেখেন, তিনি বহু দেবদেবীতে বিশ্বাস করতেন না বলে তিনি একসময় আত্মীয় সভা করেছেন, পরে আবার এই আত্মীয় সভা থেকে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ নিজেদের নিয়ে তিনি এক ঈশ্বরবাদে বিশ্বাস করতেন। তার মধ্যে এক ঈশ্বরবাদ ঢুকেছে কেন? কারণ ছোটবেলায় তার বাবা তার জন্য মৌলবি রেখে দিয়েছিল, সেই মৌলবি তাকে ফার্সি পড়িয়েছে, সেই মৌলবি তাকে আরবি পড়িয়েছে। এর ফলে আস্তে আস্তে তার মধ্যে এক ঈশ্বরবাদ প্রবেশ করেছে। আবার সে মুসলমান হয়ে গেছে কেউ, আবার সেটা ভাইবেন না। তাহলে এটা আবার ইম্পর্টেন্ট, আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেছে রাজা রামমোহন রায়। ঠিক আছে, এরপর আমরা চলে যাবো তার বিখ্যাত সালগুলো। 1829 সালে চলে যাবো, এই সালটা মুখস্থ করতে হবে। 1829 সালে তার অনেক চেষ্টার ফলে সতীদাহ প্রথা বাতিল করেছে। কিন্তু বাতিলটা কে করেছেন? তিনি তো লর্ড ছিলেন না, ভারতের লর্ড ছিলেন উইলিয়াম বেন্টিং। বেন্টিং এই সতীদাহ প্রথা বাতিল করেছেন 1829। 1828 সালটা ইম্পর্টেন্ট। এই সতীদাহ প্রথা বাতিলের আগের বছর তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন। ব্রাহ্ম সমাজের প্রধান বৈশিষ্ট্য কি? তারা এক ঈশ্বরে বিশ্বাস করে, তারা পূজা করে না। হিন্দু সমাজের বৈশিষ্ট্য কি? তারা 33 কোটি দেবদেবীতে বিশ্বাস করে, তারা পূজা করে, কিন্তু ব্রাহ্ম সমাজ পূজা করে না। এই দুইটা সাল পর নিষ্ঠা দিয়ে রাখছে। 1830 সালে তাকে ইংল্যান্ডে পাঠানো হয়েছে বিচার দেওয়ার জন্য। তখন রাজা ছিল রাজা দ্বিতীয় শালম, আমার জানা মতে। এই দ্বিতীয় শালম ইংল্যান্ডের সাথে, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সম্রাটের চুক্তি ছিল। আমাদের অঞ্চলে বিজনেস করবে, সম্রাটকে টাকা দিবে, কিন্তু সম্রাটকে এই টাকা দিচ্ছিল না। টাকা না দেওয়ার ফলে সম্রাট চাইলেন যে রানীর কাছে বিচার দিতে হবে। তখন রানীর কাছে কাকে পাঠানো যায়? তখন দেখলো পুরো উপমহাদেশে একমাত্র স্মার্ট গাইকে, রাজা রামমোহন রায়। যেহেতু রাজা রামমোহন রায় হচ্ছে একমাত্র স্মার্ট গাই। ইউজ হেডফোন প্লিজ। আর একটু স্লো বললে ভালো হয়। আরে, আজকে যে সবাই আমার উপর মাইন্ড করে বসে থাকবে। আচ্ছা, সমস্যা নেই, এটা তো রেকর্ড থাকে ভাইয়া। একবারের জায়গাতে তিনবার শোনা যায়। স্লো কিন্তু আমি বলতে পারি, কিন্তু স্লাইড শেষ হবে না, পরে আবার বলবেন না ভাইয়া এটা পড়া নাই ওটা পড়া নাই, এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? স্লো ভালো, পরে কিন্তু শেষ না হলে আবার বলতে পারেন না, ভাইয়া বলেন না, বলেন না। দেখেন, আমি তো ঠান্ডা বলে যাচ্ছি। ওকে, তাহলে দেখেন 1830 সালে তাকে ইংল্যান্ডে পাঠানো হলো কেন? রানীর কাছে বিচার দেওয়ার জন্য। কি বিচার দিবে? যে সম্রাটকে ট্যাক্স দিচ্ছে না, কারা দিচ্ছে না? যারা এই দেশে ইংরেজরা ব্যবসা করছে। তখন তিনি ইংল্যান্ডে গেলেন, সেটা আমাদের সমস্যা নাই। 1833 সালে তিনি একটা বই লিখলেন, বইটা আগে লিখেছিলেন ইংলিশে, পরবর্তী সেই বইটাকে বাংলায় ট্রান্সলেট করলেন। সেই বিখ্যাত ব্যাকরণ বইটির নাম কি? গরীয় ব্যাকরণ। আপনারা জানেন এটা সালটাও আসে, গরীয় ব্যাকরণ কে লিখেছেন? রাজা রামমোহন। কত সালে লিখেছেন? 1833 সালে। বাংলা ভাষায় রচিত, মানে বাংলা বর্ণমালায় রচিত প্রথম বই নাম কি? গরীয় ব্যাকরণ। আর যে বছর গরীয় ব্যাকরণ তিনি লিখলেন সেই বছরে তিনি মারা গেলেন। এবার প্রশ্ন হচ্ছে তিনি আসলে কোথায় মারা গিয়েছেন? তাহলে অ্যান্সার হবে তিনি ইংল্যান্ডে মারা গিয়েছেন। আবার পরীক্ষা আসে ইংল্যান্ডের কোন শহরে তিনি মারা গিয়েছেন? তখন অ্যান্সার হবে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে তিনি মারা গিয়েছেন। ইংল্যান্ডের ব্রিস্টল শহরে তিনি কি মারা গিয়েছেন। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসে আমরা লাস্ট বলে দিয়েছি বেদান্ত গ্রন্থকার রাজা রামমোহন রায়, বেদান্ত সারকার রাজা রামমোহন রায়, আত্মীয় সমাজকে প্রতিষ্ঠা করেছেন রাজা রামমোহন রায়। শহীদ অবতা বাতিল কত সালে? 1829 সালে। শহীদ অবতা কে বাতিল করেছেন? উইলিয়াম বেন্টিং। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা কত সালে? 1800 কত সালে? 28 সালে। রবীন্দ্রনাথ কোন ধর্মের অনুসারী? ব্রাহ্ম ধর্মের অনুসারী। ভাই গিরিশচন্দ্র সেন কোন ধর্মের অনুসারী? ব্রাহ্ম ধর্মের অনুসারী। রবীন্দ্রনাথের পিতা দাদা কোন ধর্মের অনুসারী? ব্রাহ্ম সমাজের অনুসারী। ব্রাহ্ম সমাজের এরা কি পূজা করতেন নাকি করতেন না? করতেন না। গৌড়ীয় ব্যাকরণ কে লিখেছেন? রাজা রামমোহন রায়। গৌড়ীয় ব্যাকরণ কত সালে? 1833 সালে। তারপর হচ্ছে রামমোহনের মৃত্যু হয়েছে কোথায়? ইংল্যান্ডে। কোথায় হয়েছে? ব্রিস্টল শহরে। এই হচ্ছে রামমোহনের সংক্ষিপ্ত পড়া। আর একটা বই তার আছে, ওগুলো পড়ে রাখেন। একটা বই নাম হচ্ছে তার পত্রবিধান, আর একটা বই নাম হচ্ছে তার সতীদাহ প্রথা বাতিল হবে কিনা অতদ বিষয়ক প্রস্তাব। সতীদাহ সংক্রান্ত যে কোনো বই, সতীদাহ প্রথা রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। ঠিক আছে, তার একটা বই আছে প্রবর্তক নিবর্তকের সংবাদ। প্রবর্তক নিবর্তকের সংবাদ, এই আছে তার বই। তাহলে সবচেয়ে বেশি ইমার্জেন্সি বই বেদান্ত গ্রন্থ, বেদান্ত সারি দুই বেশি আসে। মাঝে মাঝে পত্রবিধান আসে, রামমোহন রায় সতীদাহ প্রথা বাতিল হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, সেটা আসে। প্রবর্তক নিবর্তকের সংবাদ আমরা আশা করি সবই পড়ে ফেলেছি। এবার দেখেন অনেকগুলো ব্যাকরণ আছে। মনোল দাস পাশাও লিখেছে এমিডিয়াম বেঙ্গলাই, এমিডিয়াম ভোকাবুলারি পর্তুগিজ, এমিডিয়াম বেঙ্গলাই ভোকাবুলারি পর্তুগিজ, ভোকাবুলারি ভোকাবুলারি এমিডিয়াম বেঙ্গলাই পর্তুগিজ। আমি আবার বলছি ভোকাবুলারি এমিডিয়াম বেঙ্গলাই পর্তুগিজ। মূলন দাস পাশাও লিখেছে। নাদান ব্রাসি হ্যালেট লিখেছে ব্যাকরণ। কিন্তু তাদের ব্যাকরণের চাইতে গরীয় ব্যাকরণ বেশি আলোচিত, যদিও তিনি পরে লিখেছেন। কেন বেশি আলোচিত? কারণ প্রথম ব্যাকরণটা লেখা ছিল পর্তুগিজ বর্ণমালায়, দ্বিতীয় ব্যাকরণটা ইংরেজি বর্ণমালায়, কিন্তু গরীয় ব্যাকরণ বাংলা বর্ণমালায়। এবার সবাই বলুন গরীয় ব্যাকরণ কত সাল? গরীয় ব্যাকরণ কত সাল? 1833। সেই তো, সবাই তো বুঝতেছে ভাই, থ্যাংক ইউ। এই যে রামমোহনের সাহিত্য করবো, আমাদের আর পড়ার দরকার নেই, এখানে যা আছে আপনারা সব করে ফেলেন, আশা করি আর কোনো সমস্যা হবে না।